সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। দর্শক, নারীদের মনের স্বাস্থ্য এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক ধরনের বাকবিতণ্ডা থাকে, যে আসলে বোঝা বড় দায়, বা তাদের মানসিক বা শারীরিক যে বিভিন্ন ধরনের চেঞ্জেসগুলো হয় সেই জায়গাগুলোতে আসলে ডিল করাটা অনেক সময় অনেক টাফ হয়ে যায়, যে হয়তো বা বোঝা যাচ্ছে না বা তারা এক্সপ্লেন করতে পারছে না, বা তাদের আসলে সমস্যাটা কোথায় হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে ডক্টর যারা তাকে দেখেন বা তাদের ফ্যামিলি মেম্বার যারা থাকেন, এই জায়গাটাতে একটা স্ট্রাগল হয়। তো এই যে চেঞ্জেসগুলো যে তার ফিজিক্যাল চেঞ্জেসের কারণে হচ্ছে, বা তার এই মনের স্বাস্থ্য বা শারীরিক স্বাস্থ্যটা যে ফিজিক্যাল একটা কন্ডিশনের কারণে হচ্ছে, অনেক সময় কিন্তু এটা আমাদের মানে মনে থাকে না, বা আমরা হয়তো বা চিন্তায় রাখি না যে এই কন্ডিশনটা তার একটা ফেজের মধ্যে দিয়ে এসে যাচ্ছে। মেনোপজ ঠিক এমন একটি ফেজ, যেই ফেজটির পরবর্তীতে দেখা যায় যে অনেক ধরনের মেন্টাল এবং ফিজিক্যাল কিছু চেঞ্জেস হয়, কিন্তু এখন আমাদের এত বেশি অ্যাডভান্স ট্রিটমেন্ট বা এত বেশি অ্যাডভান্স ম্যানেজমেন্ট আছে যে এগুলো কিন্তু সব সুন্দরভাবে ম্যানেজ করা সম্ভব। তো যাদের হয়েছে তারা এবং তাদের ফ্যামিলি মেম্বারদের এখানে আসলে একটা বড় রোল থাকে। তো আজকে আমরা খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলবো, এবং যারা দেখবেন আশা করি তারা কিন্তু অনেকটা রিলেট করতে পারবেন যে প্রবলেমগুলো আমার হচ্ছে, বাট ম্যানেজমেন্ট আসলে কিন্তু আমরা জানতাম না, হয়তো আজকে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের সামনে এটা তুলে ধরার চেষ্টা করব। আমরা আজকে যে বিষয়টি রেখেছি সেটা হচ্ছে মেনোপজ নারীদের মনের স্বাস্থ্য, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার জিন্নাত আরা নাসরিন, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি, জেড.এইচ শিকদার উমেন্স মেডিকেল কলেজ, এবং সেই সাথে সেক্রেটারি জেনারেল মেনোপজ সোসাইটি বাংলাদেশ। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করছি। আপনারা চাইলে যাদের মেনোপজ হয়েছে বা মেনোপজ রিলেটেড কোনো শারীরিক কন্ডিশনে আপনারা ভুগছেন, বা মেন্টালি মুড সুইং বা এই ধরনের বিষয়গুলো হচ্ছে, তারা সরাসরি ফোন করে কিন্তু কথা বলতে পারবেন আমাদের সাথে, এবং আমরা চেষ্টা করব ম্যানেজমেন্ট রিলেটেড বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে আপনারা ফোন করে কথা বলতে পারেন, এবং সেই সাথে ফেসবুক থেকে প্রোগ্রামটি সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। আমি ম্যাডামকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে শ্রুতে এসে জয়েন করার জন্য। আমি জানাচ্ছি অনেক ধন্যবাদ, শুভকামনা। ম্যাডাম, আমরা খুব সুন্দর একটা বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো। আমরা সবসময় মানে যাদের বাচ্চা হচ্ছে না, ইনফার্টিলিটি বা নানা ধরনের যে উইমেন রিলেটেড প্রবলেমগুলো নিয়ে কথা বলি, কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু একটু কথাটা আসলে কম হয়, এবং জানাটা কম থাকার কারণে কিন্তু আমরা ম্যানেজমেন্টের যে সুন্দর বিষয়গুলো আছে সেটা কিন্তু অনেক সময় আমরা তুলে ধরতে পারি না। তো আজকে সেই সুযোগটা আমরা পেয়েছি। প্রথমে একটু যদি আমরা জানতে চাই যে এই যে মেনোপজ বলতে আসলে কি বুঝো, হয়তো অনেকে এই ইংলিশ টার্মটির সাথে আসলে সম্পর্কিত না, যদি আমাদের সাথে সেটা একটু শেয়ার করেন। অনেক ধন্যবাদ। আসলে মেনোপজ কিন্তু একটা নারীর জীবনে প্রাকৃতিক নিয়ম, একেবারে অবধারিত। তো এটি হয়, দেখা যায় যখন একটি নারী তার পরন্ত বেলায়, মানে 45 থেকে 50 বছরের মধ্যে উন্নীত হয়েছেন, তখন তার মাসিকটি চিরতরে বন্ধ হয়ে গেছে, আর কখনো মাসিক হবে না, এবং তার সন্তান ধারণের ক্ষমতা আর হবে না। ওই সময়কে এবং পরবর্তী সময়কে আমরা মেনোপজ বলে থাকি। ওকে, অনেক ধন্যবাদ। এই যে ন্যাচারাল নিয়মটি ছিল প্রতি মাসে তার একটা ডিম এবং সেটা ভেঙে যাওয়ার যে বিষয়গুলো ছিল, এটা যে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, তো তাতে করে আসলে কি ধরনের তার জটিলতার সে সম্মুখীন হতে পারে, বা এটা থেকে আসলে তার পরবর্তীতে কি কি হতে পারে, যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। হ্যাঁ, দেখুন, মেনোপজ কিন্তু এটা প্রতিটি নারীর জীবনে আসবে, সেই পৃথিবীর যে প্রান্তেই থাকুক, এবং আমরা বয়সের সাথে আমাদের শৈশব, কৈশোর, তারুণ্য, মধ্যবয়স্ক, তারপর জীবনে এই মেনোপজ। তো এটিকে সবার আগে যদি আমরা মনে করি দিস ইজ দ্য পার্ট অফ লাইফ, তাহলে কিন্তু কষ্টগুলো কম হয়। তবে জীবনযাত্রায় এই পরিবর্তনের সাথে কিছু উপসর্গ দেখা যায়। কিছু কিছু মহিলাদের মেনোপজ নিয়ে বেশি উপসর্গ হয়, কিছু মহিলাদের কম হয়। তো উপসর্গগুলো যেগুলো হয়, সাধারণত যে জটিলতাগুলো হয়, দেখা যায় যে একটি নারী তিনি চরম মানে অসম্ভব গরম অনুভব করছেন, ঘেমে যাচ্ছেন। যে নারীটি হয়তো রান্না করছিলেন তার কষ্ট কম হতো, এখন কষ্টটি দ্বিগুণ বেড়ে গেছেন। যিনি অফিসে কাজ করছেন, এক্সিকিউটিভ পদে রয়েছেন, দেখছেন তিনি তার অসম্ভব গরম লাগে, কি ইভেন এসি চলছে বা ফ্যান চলছে, তার মধ্যে খুব বিব্রত বোধ করছেন, এবং ঘেমে যাচ্ছেন। এটি তার খুব বিব্রতকর অবস্থা হচ্ছে। একে আমরা হট ফ্ল্যাশেস বলি, ভেজোমোটর সিমটমস বলি। পাশাপাশি এর সাথে দেখা যায় তিনি ক্লান্ত অনুভব করেন, একটু অবসাদ অনুভব করেন, একটুতে মনটা খিটখিটে হয়ে যায়, হয়তো তুচ্ছ কারণে রেগেও যাচ্ছেন, আবার ঠিক হয়ে যাচ্ছেন, আবার কান্না পাচ্ছে। এবং যেটি আপনি সুন্দর করে বলছিলেন যে বাড়িতে ছেলে মেয়ে বড় হয়ে যায়, তো দেখা যায় যে তার মনের ভেতরে একটা দোলাচল চলে, একটা মুড সুইং বলি আমরা, এবং এই মানসিক একটু তার দ্বন্দ্ব থাকে।
এরপরে যে কিছু ফিজিক্যাল পরিবর্তন, যেমন তার চামড়াটি একটু মানে আগের মতো সুন্দর থাকে না, চুলটা পাতলা হয়ে আসে, স্কিনটা একটু কালচে হয়ে আসে, তার যে শারীরিক গঠনগুলো একটু পরিবর্তিত হতে থাকে, এটাও কিন্তু তাকে মানসিকভাবে একটুখানি বিব্রত করে। এছাড়া আমরা দেখতে পাই যে নারীরা সাধারণত ভুলে যায়, মানে হয়তো তিনি কলমটা কোথায় রেখেছেন, চাবিটা কোথায় রেখেছেন, হঠাৎ করে ভুলে যাচ্ছেন। কিন্তু আমি দর্শককে আমি এটিও বলবো যে এই ভুলে যাওয়াটা কিন্তু বড় রোগ নয়, এটি সময়ের সাথে আবার ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তারপর যারা অনেকে অনুভব করেন যে তার মাসল পেইন হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, হাত পায়ে ব্যথা হচ্ছে, হ্যাঁ জয়েন্ট পেইন হচ্ছে, হাঁটুতে ব্যথা হচ্ছে, সে আগের মতো একদম উচ্ছলভাবে হাঁটতে পারছেন না, এগুলো কিন্তু তাকে একটু মানে একটু স্লথ করে দেয়। আচ্ছা, এরপরে দেখা গেছে যে অনেক নারীরা আছেন হাড় ক্ষয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা উনি জানেনই না, নীরবে নিভৃতে কিন্তু হাড় ক্ষয়ে যাচ্ছে, পরে ফ্র্যাকচার হচ্ছে। তো এটিও কিন্তু জানার বিষয় আছে, যেটা আমরা বলেছি যে অনেক অনেক সমস্যা নিয়ে আমরা কথা বলি, কিন্তু মেনোপজ নারীদের যে সমস্যাগুলো হয় সেগুলো আমরা কথা বলি। তো আজকে একটি প্ল্যাটফর্ম সেখানে কথা বলছি। তারপর লাস্টে যেটা বলবো যে অনেক নারীদের জনিপথ শুষ্ক হয়ে যায়, ওনারা ভয় পান, ড্রাই হয়ে যায়, শুষ্ক হয়, স্বামী সহবাসে কষ্ট পান, কিন্তু কাউকে বলেন না, নীরবে ভাবেন যে এটি বোধহয় বিধান, কিন্তু নয়, তারও কিন্তু যথেষ্ট সমাধান আছে। এখন এই জায়গা থেকে একটু ম্যাডাম প্রশ্নটা থাকছে যে অনেক সময় দেখা যাচ্ছে কি যে মাসিক হচ্ছে এই বয়সটাতে, যে বয়সের কথা আপনি শেয়ার করলেন মেনোপজের সময়টিতে, আবার 2 মাস বন্ধ থাকছে, আবার হচ্ছে, আবার 2 মাস বন্ধ থাকছে। এখান থেকে যদি একটু আসি যে মেনোপজের সাইন সিমটমসগুলো কি এগুলোই কিনা, বা আমরা আসলে সাইন সিমটমস যদি স্পেসিফিক্যালি বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, সেগুলো আসলে কি হতে পারে? হ্যাঁ, এটা খুব সুন্দর একটি প্রশ্ন। আসলে মেনোপজ যদি আমরা অ্যাভারেজ একটা এজ ধরি, 50-তে যদি হয় মনে করি, আমাদের দেশে একটু আগে হয়, তো দেখা যায় তার 1 বছর আগে থেকে 2 বছর আগে থেকে একটু মাসিকের এলোমেলো ভাবটা আসে। তো সেটি নিয়ে খুব বাড়াবাড়ি বা চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, এমনটি যদি হয় যে তার খুব বেশি মাসিক হচ্ছে, যে টাকা ব্লাড যাচ্ছে, ব্যথা করছে, তাহলে তো আমরা অবশ্যই ডক্টরের শরণাপন্ন হব, দেখে নেব কেন হচ্ছে, তার ট্রিটমেন্ট নেব। কিন্তু যদি এমনটি হয় যে হ্যাঁ মাসিক তার অল্প হয়ে আসছে, ক্ষীণ হয়ে আসছে, 2 মাস 3 মাস পরে হচ্ছে, তারপর গিয়ে দেখা গেল একদম 1 বছর হলো না, সেটি কিন্তু মেনোপজ, সেটি নিয়ে অত দুশ্চিন্তা করার কথা নেই। তবে উল্টোটি যেটি বলতে চাইছি যে মেনোপজ 1 বছর হয়ে গেছে, তারপর যদি হঠাৎ করে ব্লিডিং হয়, সেটিকে কিন্তু গুরুত্ব সহকারে নিতে হবে। এইখানে এইরকম সাইন সিমটমস নিয়ে কিন্তু অনেকে কথা বলেন, অনেক সময় দেখা যায় যে আশেপাশের কথা বলছেন, প্রতিবেশীরা বা কলিগরা কথা বলছেন, তো এই জায়গাতে আসলে তখন কি করা উচিত? যে বন্ধ হয়ে গিয়েছে লম্বা সময় ধরে, হয়তো 1 বছর বা তার কম সময় বা তার বেশি সময়, আবার নতুন করে হচ্ছে, সেক্ষেত্রে আসলে তখন কি করা উচিত? আমার মনে কি এটি আমাদের দর্শকদের জন্য বলা দরকার যে কোনো অ্যাবনর্মাল ঋতুস্রাব সেটি কিন্তু ঘরে বসে একা একা বান্ধবীদের সাথে কথা বলে সমাধান করা ঠিক নয়। বিশেষ করে এই বয়সটিতে যখন মেনোপজের দাঁড়িয়ে এসেছি অথবা মেনোপজ উত্তরণ ঘটেছে, সেই সময় যদি এলোমেলো মাসিক বা ঋতুস্রাব হয়, সেটিকে গুরুত্ব দিতে হবে। দেখা গেছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বিধাতা অত্যন্ত দয়ালু, যে কোনো মানে তেমন কোনো সিরিয়াস সমস্যা হয় না, কিন্তু 10-15% কেসে ম্যালিগনেন্সি বা ক্যান্সারও হতে পারে। সেই জন্য ভয়ের না, আমরা যেটা সচেতনতা আমাদের ইম্পর্টেন্ট, যে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে যদি কারো ব্লিডিং হয়, সেটিকে চেপে না রেখে নিকটবর্তী ডাক্তারের কাছে গিয়ে একটু ইভ্যালুয়েশন করে নিন। সিম্পল একটা আলট্রাসাউন্ড করলেও বোঝা যায় যে তার কোনো সমস্যা রয়েছে কিনা। সমস্যা থাকলে তো সমাধান আছেই, আর না হলে আমরা সামান্য একটু অ্যাসুরেন্স দিয়ে একটু মেডিসিন দিয়ে ঠিক করে দিতে পারি। অনেক ধন্যবাদ ম্যাডাম। ঠিক এই জায়গাতে একটু আসি যে এই যে অনেকে দেখা যায় যে মেনোপজের জন্য পরবর্তী যে ট্রিটমেন্ট নেন, যেহেতু হরমোনের একটা চেঞ্জেস হয়, কিছু হরমোনের বন্ধ হয়ে যাওয়ার কারণে এই বোনের ক্ষতিগুলো বা বোন অস্টিওপোরোসিসের বিষয়গুলো হচ্ছে, তখন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, HRT বলি আমরা, এটা দিয়ে থাকে। তো অনেক সময় অনেকে এটা নিতে চান, অনেকে নিতে চান না। তো এই দ্বিধাদ্বন্দ্বটার জন্য যদি একটু শেয়ার করেন যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি HRT আসলে কোনো সাইড এফেক্ট আছে কিনা, বা এটা নেওয়াটা কতটুকু আসলে? অনেক ধন্যবাদ, বিকজ দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট হট টপিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আমার মনের খুব কাছাকাছি একটা প্রশ্ন। আসলে আমাদের দেশের নারীরা আমরা নীরবে নিভৃতে আমরা মেনোপজের কষ্টগুলো আমরা ভোগ করে চলি, বা নীরবে আমরা একটু সহ্য করে যাই, ভাবি যে এটি তো আমাদের বিধান, আমার মা, আমার নানি, আমার দাদি সকলের এটা হয়েছে, আমাদেরও হবে, এভাবেই চলতে হবে। কিন্তু আমাদের একটা জিনিস ভুললে চলবে না, যে নারীর এম্পাওয়ারমেন্ট হয়েছে, নারীরা আজকে কাজের সর্বক্ষেত্রে কাজ করছেন,
সুতরাং তাদের জীবনযাত্রার মান উন্নয়নটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। সুতরাং এটা মেনোপজ নারী তার যখন অনেকগুলো উপসর্গ হচ্ছেন, তিনি কিন্তু জীবন থেকে পিছিয়ে যাচ্ছেন, তার জীবনযাত্রার মানটি হ্যাম্পার হচ্ছে, তাই না? কোয়ালিটি অফ লাইফ তাদের কমে যাচ্ছে, এবং তিনি যে সমাজকে যেটুকু দিতে পারতেন বা পারছেন সেটি থেকে তিনি পিছিয়ে যাচ্ছেন, তাতে কিন্তু তার প্রোডাক্টিভিটিটা কমে যাচ্ছে। সুতরাং তাকে ভালো রাখতে হলে, মেনোপজোত্তর জীবনটি সুন্দর, সুখময়, স্বস্তিকর করতে হলে, এবং সেটা একেবারে একটি ফ্রুটফুল লাইফ লিড করতে হলে অনেক কিছু প্রয়োজন আছে। তো একটা তো জীবনযাত্রার পরিবর্তন, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট লাইফস্টাইল মডিফিকেশন, আমরা হয়তো বলবো। আরেকটি যেটি আপনি উত্থাপন করেছেন, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি একটি যুগান্তকারী রূপ আছে। আমরা 2002 সালে একটা স্টাডি বেরিয়েছিল যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিলে ক্যান্সার হতে পারে, হার্টের অসুখ হতে পারে ইত্যাদি নানা রকম সাইড ইফেক্ট দেখানোর পরে দেখা গেছে যে এটি নিয়ে মানুষের ভেতরে, এবং আমাদের শুধু নারীদের ভেতরে না, আমরা যারা প্রোভাইডার্স, ডক্টরস আছি, যারা হেলথ কেয়ার প্রোভাইডার্স আছে, তাদের ভিতরে অনেক রকমের দ্বিধাদ্বন্দ্ব চলে এসেছে। কিন্তু দ্য ফ্যাক্ট, ওই স্টাডিটা আমরা আবার রিভিজিট করা হয়েছে, রিঅ্যানালাইসিস করা সারা পৃথিবীতে, এবং একটা কনসেনসাস এসেছে যে না, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির গুণাগুণ অনেক বেশি সাইড এফেক্টের চাইতে। সুতরাং যে নারীটির প্রয়োজন, যার কষ্ট হচ্ছে এবং তার জীবনযাত্রার মান উন্নয়ন ব্যাহত হচ্ছে, তাকে আমরা বঞ্চিত করব না, বরং তাকে একটু পরীক্ষা নিরীক্ষা করে সে যদি তার জন্য যোগ্য হয়, তাহলে আমরা লাইফস্টাইল মডিফিকেশন এবং হরমোন দেব। দেখা গেছে সারা পৃথিবীতে সমীক্ষা করে যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিলে তার কোয়ালিটি অফ লাইফ অনেক বেড়ে গেছে, লংজিভিটি অফ লাইফ, মানে একটি নারী যিনি হরমোন নিচ্ছেন আর যিনি নিচ্ছেন না, তাদের যদি আমরা কম্পেয়ার করি, দেখা গেছে যে নারীটি হরমোন নিচ্ছেন তার লাইফস্টাইল ভালো হচ্ছে, তার লেখাপড়া করার কাজকর্মতা, তার বাড়িতে থাকা, তার স্বাস্থ্যের উন্নতি, তার ডিজিজ লাইক হার্ট ডিজিজ, বোনস মানে হাড় ক্ষয়ে যাওয়া, এগুলো কমে যাচ্ছে, হাজবেন্ডের সাথে তার কনজুগাল লাইফ খুব ভালো হচ্ছে, মেন্টালি সে খুব বুস্ট আপ হচ্ছে, এবং তাকে তার তারুণ্যের মধ্যে তিনি আছেন, এমনটি নয় যে তিনি বৃদ্ধতায় চলে যাচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, যখন তিনি হরমোন নিচ্ছেন তার ভেতরে খুব কনফিডেন্স আসছে যে না, আমি তো বুড়িয়ে যাইনি, আমার মেনোপজ রিলেটেড যে বিষয়গুলো আপনি জটিলতাগুলো যেগুলো শেয়ার করলেন, সেগুলোকে সে কিন্তু ডিল করতে পারছে একদম। তার হট ফ্লাশ কমে যাচ্ছে, গরম লাগার ভাবটি কমে যাচ্ছে, নাইট সোয়েট, যেটা রাতের বেলা ঘুম আসছে না, অস্থির লাগছে, কোনো কাজে মন দিতে পারছেন না, ভুলে যাচ্ছেন, সেগুলো কিন্তু দেখা গেছে যে আবার ব্যাক করছে, এবং তিনি খুব ভালো একটা লাইফ লিড করতে পারছেন। আর মজার ব্যাপার যে স্টাডি বলছে যারা হরমোন নিয়েছেন তাদের লংজিভিটি অফ লাইফ 4 বছর লাইফ বেড়ে যাচ্ছে। সুতরাং যে নারীটির এই হরমোনের প্রয়োজনীয়তা রয়েছে, তাকে বঞ্চিত করা, ভয় দেখানো, এটা আমাদের ঠিক না। তবে হ্যাঁ, যখন তাকে আমরা হরমোনটি দেব, তখন তাকে একটু পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখে দেবো যে সে তার অন্য কোনো কন্ট্রাইন্ডিকেশন রয়েছে কিনা। অ্যাপারেন্টলি একটা হেলদি নারীকে আমার মনে হয় জীবনযাত্রার পাশাপাশি হরমোন দিলে তার লাইফটি, মেনোপজের জীবনটি অত্যন্ত সুখকর হয়। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন অনেকের থাকেন যে মেনোপজের পরবর্তীতে আমি কোনো ধরনের দেখা যাচ্ছে যে যখন এল্ডারলি বা বয়স যখন বাড়তে থাকে, তখন যে কোনো ধরনের ক্যান্সারের সম্ভাবনা কিন্তু অনেক মাত্রায় বেড়ে যায়, ইয়াঙ্গার পেশেন্টের চেয়ে বেশি বেড়ে যায়। সেখানে মেনোপজ যাদের হয়েছে তাদেরকে কি স্ক্রিনিংয়ের কোনো দরকার আছে কিনা, মানে বা যদি স্ক্রিনের দরকার থাকে সেটা কত ফ্রিকোয়েন্সিতে আসলে করা উচিত? এটি তো আমার মনে হয় এটা আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা নিজেদেরকে অবহেলা করি। সেলফ কেয়ার বলে একটা টার্ম আছে, আমরা নারীরা সেটিকে মূল্যই দিই না, বিশেষ করে সাউথ এশিয়া রিজনে যারা আমরা থাকি, একদম বিশেষ করে এই সাউথ ইস্ট এরিয়াতে আমরা কি করেছি, আমাদের যখন ছোট ছিলাম লেখাপড়া কাজে ব্যস্ত ছিলাম, বিয়ের পরে সংসার, অনেকে আমরা বাইরে কাজ করি, ছেলে মেয়ে, রান্না, সারাটি কাজ আমরা করি, নিজেদেরকে সময় দেওয়ার সময় থাকে না। তারপর যখন মেনোপজ হয়ে যায়, তখন ছেলে মেয়ে বড় হয়ে যায়, হয়তো এটি একটি সময়, কিন্তু তখন আবার আমরা নিজেদেরকে গুটিয়ে ফেলি। হ্যাঁ, মনে করি যে হয়তো একটা বিষণ্ণতে ভাবি যে আমার বোধহয় আর প্রয়োজন নেই সংসারে, আমার কাজ ফুরিয়ে গেছে, আমার ছেলেমেয়েরা আমাকে তেমন করে প্রয়োজন নেই, আমার হাজবেন্ডও তেমন করে দেখছেন না, নানাবিধ মানসিক দ্বন্দ্ব চলে। বাট দ্যাট ইজ নট ট্রু। এটি একটি নতুন জীবন, এই জীবনটি কিন্তু আমরা এতটা বছর বেঁচে আছি, এটি কিন্তু একটা মানে আল্লাহর কাছ থেকে একটা মানে চাওয়া, একটা পাওয়া, একটা আশীর্বাদ। সুতরাং এই সময়কে সুন্দর করে রাখতে হবে। সোজা কথা যে আমাকে এখন একাই চলতে হবে, তাহলে আমাকে ভালো থাকতে হবে। ভালো থাকতে হলে আমাকে কি করতে হবে? 1 নম্বর জীবনযাত্রার পরিবর্তন, 2 নম্বর মেডিকেল চেক আপ,
যেটি এখন অবতারণা হয়েছে, যে আমি কি সুস্থ আছি বা আমাকে সুস্থ থাকতে হলে আমাকে কি করতে হবে। সুতরাং ওই নারীটিতে আমরা যখন কখনোই ডাক্তারের কাছে যাইনি, এখন যেতেই হবে, গিয়ে একটা এক্সিকিউটিভ চেক আপ করতে হবে। বিশেষ করে গাইনি চেক আপ, একটি প্যাপ স্মিয়ার করা, একটা আলট্রাসোনোগ্রাম করা, ব্লাড সুগারটা আছে কিনা, ব্লাড প্রেশারটা আছে কিনা দেখে নিতে হবে। এবং আমি যদি ভালো থাকি তাহলে তো বছরে একবার করে আমরা চেক আপ করবো। আর যদি কোনো কারণে আমাদের ডিজিজ বা ব্লাড প্রেশার চলেও আসে, ডায়াবেটিস চলেও আসে, হার্ট ডিজিজ চলেও আসে, সেটি তো যথাযথ চিকিৎসা রয়েছে, সেটিকে গ্রহণ করতে হবে। সুতরাং ভালো থাকতেই হবে, কারণ এই পরের পথ চলাটা অনেকটা একলা চলরে এমনটি। আর আমি ভালো থাকলে আমার সমাজকে আমি অনেক কিছু দিতে পারবো, অন্যের বোঝা হয়ে থাকবো না। সুতরাং স্ক্রিনিং যেটি প্রশ্ন এসেছে, আমার মনে হয় এটি একটি অপরিহার্য পার্ট অফ লাইফ। আমরা যেহেতু আজকের বিষয়টি ম্যাডাম রেখেছি কি যে মেনোপজ নারীদের মনের স্বাস্থ্য, আমরা ওইখানে একটু যাব। সেখানে একটা বিষয় দেখা যায় কি যে এই যে ফিজিক্যাল প্রবলেমগুলো আমরা ফেস করছিলাম, যেমন হট ফ্ল্যাশেস বা রাত্রেবেলা হঠাৎ করে ঘেমে যাওয়া, বা এসির মধ্যে দেখা যাচ্ছে ঘেমে যাচ্ছে, বা বোনের ব্যথা বা জয়েন্ট পেইন, এইগুলো ছাড়াও দেখা যায় কি যে মেন্টালি সবচেয়ে বেশি মাত্রায় ইফেক্ট হয়। কারণ ওই সময়টাতে আসলে মেন্টাল কষ্টগুলো নেওয়াটা আরও বেশি ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ছেলে মেয়ে হয়তো বা বড় হয়ে যাচ্ছে বা যারা দূরে চলে যাচ্ছে, বিয়ে হয়ে যাচ্ছে, পড়াশোনার কাজে দূরে চলে যাচ্ছে। তো এইখানে অনেক সময় দেখা যায় তারা অ্যাংশাস থাকে, বা তাদের মুড সুইং হয়, বা ইরিটেবল থাকে, বা ডিপ্রেস থাকে। এগুলো কি সবকিছু আসলে মেনোপজের সাথে সম্পর্কিত কিনা? হ্যাঁ, এটা আজকে আমাদের বিষয়, যে মনের স্বাস্থ্য। দেখুন, একটি নারীকে ভালো থাকতে হলে শুধু ফিজিক্যালি ভালো থাকলেই হবে না, তার মনের দিকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মন ভালো থাকলে অনেক সময় ফিজিক্যাল অসুস্থতাকেও একেবারে উত্তরণ করা যায়। সুতরাং একটি নারী আমার কেমন আছেন, মেনোপজোত্তর নারী, সেটি সকলের দেখার কথা। তিনি কি ভালো আছেন, তার শরীরটি কেমন, তার মনের ভেতর কি চলছে, এটি কিন্তু তার পাশের মানুষটি, তার ঘরের মানুষটি, পরিবারের মানুষটি, সমাজের সকলেরই একটু গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, ছেলে মেয়ে বড় হয়ে যায়, তারা অনেক সময় দূরে চলে যায়, হাজবেন্ড অসুস্থ থাকে, নিজে অসুস্থ থাকে, তখন অনেক কিছু মনের দোলাচল চলে। আমি যেটি প্রথমে বলেছিলাম যে শারীরিক কিছু পরিবর্তন হয়, মুড সুইং হয়। এস্ট্রোজেন নামে একটি হরমোন আছে মেনোপজের পরে, সেটি কমে যায়, যেটি ব্রেনের খুব বুস্ট আপ করে। এই জায়গাটা ম্যাডাম একটু আসবো, একজন দর্শক আছেন, আমরা দর্শকের ফোনটি নিয়ে তারপরে আবার আমাদের আলোচনায় আসছি। জি হ্যালো দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি দর্শক, আমরা শুনতে পাই। ওয়ালাইকুম আসসালাম, আমি শাহিনুর বলছিলাম জামালপুর থেকে। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার ওয়াইফ বয়স হলো 37 বছর বয়স। আগে আপনার ওই ইনজেকশন ব্যবহার করতো 3 মাস মেয়াদি, ইনজেকশন উত্তীর্ণ হওয়ার পরে 15-20 দিন পরে আপনার মিন্স আসতো। এখন বর্তমানে 8 মাস যাবত মিন্স আসতেছে না। এখন আমাদের করণীয় কি? ম্যাডাম আপনি কোন প্রশ্ন করতে চান কিনা? হ্যাঁ, না আমি বুঝে গেছি। দেখুন ভাই শাহিনুর, আপনার ওয়াইফের 37 বছর বয়স, তিনি মেনোপজ হননি, এটি আপনি জেনে নেন। তবে আমরা দেখেছি যে যারা ইনজেকশন নেন তাদের মাসিকটি বিলম্বিত হয়। তো আপনার এক্ষেত্রে যদি 8 মাস তো অনেক লম্বা সময়, তো আমাদের কাছে কিছু ওষুধ থাকে, সেটি দিলে মাসিকটি হয়ে যায়। এবং যেহেতু আপনার ইনজেকশনে মাসিকটি প্রলম্বিত হচ্ছে 8 মাস 6 মাস, সেক্ষেত্রে আপনি অন্য পদ্ধতি গ্রহণ করতে পারেন। যেমন আমরা জরায়ুর ভিতরে আইইউসিডি দিয়ে দিই, সেটি কিন্তু আপনার ওয়াইফের জন্য ভালো হবে, বিকজ শি ইজ 37 অনলি, হয়তো আপনারা এখন বাচ্চা চাইছেন না। সুতরাং আপনার এই বিষয়টি নিয়ে একদম ভয় পেন না। তবে থাইরয়েড প্রোলাক্টিন হরমোন একটু করে নিতে হয়, আপনি নিকটবর্তী ডক্টরের কাছে যাবেন, দেখে নেবেন তার মেনোপজ অ্যাকচুয়ালি হয়নি, এটা হয়েছে অনেক সময় ইনজেকশনের জন্য আমাদের মাসিকটি 8 মাস ইভেন 1 বছরও প্রলম্বিত হতে পারে। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। ম্যাডাম যে কথাটা বলছিলাম, আমরা যে হরমোন রিপ্লেসমেন্টের যে বিষয়গুলো, যে হরমোনগুলো আমরা ইউজ করি, আপনি কথা বলছিলেন যে ইস্ট্রোজেন হরমোনটা কমে যাচ্ছে মেনোপজের পরে, সেটার আসলে ভূমিকা কি থাকে? হ্যাঁ, তো আমরা এই মনের কথা বলছিলাম যে সেখানটায় তাদের সেই নারীটি তখন খুব বিষণ্ণ বোধ করেন। কিন্তু এমনও আছে কোনো কোনো পরিবার, বিশেষ করে যারা অনেক একান্নবর্তী পরিবার তো আজকাল পাওয়াই যায় না, সেখানে তার পাশে তার যা আছেন, শাশুড়ি আছেন, ননদ আছেন, তারা কিন্তু সবাই মিলেমিশে একসঙ্গে থাকছেন, তাদের কষ্টটি কিন্তু কম হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, যে নারীটি একদম নিউক্লিয়ার ফ্যামিলি, একা একা থাকেন, তার কষ্টগুলো অনেক বেশি হচ্ছেন। তো সেক্ষেত্রে দেখা গেছে এস্ট্রোজেনের ডেফিসিয়েন্সি রয়েছে। তো আমরা যদি মন খারাপ থাকে, ইনিশিয়ালি আমরা যদি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিই, কাউন্সিলিং করি এবং তার কষ্টের কারণগুলো বের করে, হ্যাঁ সবসময় যে মেনোপজ হলেই
কষ্ট হবে, নাও হতে পারে, অন্য কারণে থাকতে পারে, সেগুলোকে আমরা খতিয়ে দেখে যাচাই বাছাই করে তারপর যদি মেডিসিন দিই শি উইল বি ফাইন। তবে একটি জিনিস মনে রাখতে হবে যে আমাদের নারীর মনটি কিন্তু ভীষণ সেন্সিটিভ, ভীষণ কোমল, এবং তারা অল্পতেই কিন্তু খুশি হন। সুতরাং তার হাজব্যান্ড, তার পরিবারের মানুষগুলো, তার ছেলে মেয়েগুলো, তার ফ্রেন্ড সার্কেল তাকে যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাকে যদি একটু সহানুভূতিশীল হন, তার প্রতি একটু মনোযোগ দেন, তাহলে কিন্তু তিনি খুব ভালো থাকেন। আর ঠিক উল্টোটি করলে, যেমন তিনি হয়তো বলছেন আমার ভালো লাগছে না, আমার মানে টায়ার্ড লাগছে, হ্যাঁ তুমি এটা বেশি বেশি বলছো, সবারই তো মেনোপজ হয়, সবাইকে এরকম করে, এই যে একটা নেগেটিভ অ্যাটিটিউড দেখালে তার মনটি কিন্তু খারাপ হয়ে যায়। তখন তিনি উৎসাহ ফিল করেন না, বরং দেখা গেছে একটা বিষণ্ণ ভাব চলে আসে। এবং এই বিষণ্ণতা যদি বেশি দিন থাকে, সাধারণত বলা হয় 2 মাস থেকে 3 মাস 6 মাস যদি হয়, তাহলে সেটি কিন্তু ডিপ্রেশনে পরিবর্তিত হতে পারে। সুতরাং আমার দর্শকদের জন্য বলা যে আমাদের যারা মেনোপজ নারী রয়েছেন তাদের প্রাধান্য দিতে হবে, কারণ তারা জীবনে সংসারে এতটা দিন দিয়ে এসেছেন। সুতরাং তাদের কি কষ্ট হচ্ছে, তিনি যে এই কথাগুলো বলছেন যে আমার মন খারাপ লাগছে, আমার ভালো লাগছে না, আমার অবসাদ লাগছে, আমার ক্লান্তি লাগছে, তাকে সাহায্য করুন, দরকার হলে ডক্টর দেখান, হ্যাঁ, তারপরে একটু মেডিসিন দিই, আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে পারি। কিন্তু দেখা গেছে যে মনের যে দোলাচল, সেটা কিন্তু শুধু এস্ট্রোজেন হরমোনের কাজ হয় না, তখন তার কাউন্সিলিং লাগে, তার অ্যান্টি ডিপ্রেশন লাগে। সুতরাং সেই ডিপ্রেশন বা বিষণ্ণতা যাওয়ার আগেই তাকে আমরা উদ্ধার করে নিয়ে আসবো। এটি কিন্তু আজকে মনের জানালে আমাদের বলা দরকার যে একটি নারীর, মেনোপজ নারীর মনের খোরাকটি কিন্তু অনেক, তার চিকিৎসা, তার ভালোবাসা, তার সহানুভূতি, তার প্রতি সম্মান দেখানো, এটি কিন্তু অনেক জিনিস। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যে একটি সংসারে একটি মহিলা হয়তো কাজ নাই করতে পারেন, তিনি মা, তার ছেলে আয় করছেন, বউরা আয় করছেন, সবাই আয় করছেন, কিন্তু মাকে যদি বলা হয় যে মা আমি কি এই জিনিসটি কিনবো, হ্যাঁ, তিনি যদি বলেন যে তার পারমিশন নিচ্ছি, তিনি বলেন হ্যাঁ কিনেন, এই যে তার হাতে পয়সা নেই, কিন্তু তাকে যে আমরা প্রাধান্য দিয়ে কথা বললাম, তাতেই তার মনের খুব বুস্ট আপ হয় যে আই অ্যাম সামবডি ইন দ্য হোম। সুতরাং এই জিনিসটা করলে কিন্তু অনেক, তারপর আমি যেটাই কিনি না কেন, কিন্তু মাটিকে যে আমি সামনে তাকে প্রাধান্য দিয়ে যে কথা বললাম, এটা কিন্তু তার প্রয়োজন আছে। ঠিক তেমনি তার কাছ থেকে যে আসলে সাজেশনটা নাও বা উপদেশ, মানে আমার বলার উদ্দেশ্য যে তাকে সম্মান দিতে হবে, তাকে তার প্রাপ্য সম্মানটুকু, এবং তাকে প্রাধান্য দিতে হবে যে তিনি একজন সাংঘাতিক মানুষ আমাদের পরিবারের জন্য। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এখানে ম্যাডাম আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে কি, যে যখন এই ধরনের বিষয়গুলো হয় এবং অনেক দেখা যাচ্ছে যে আমরা এটাকে কনসার্ন রেজ না করে অনেক লম্বা সময় দূরে নিয়ে চলে গিয়েছে এবং তাতে মুড সুইং খুব রেগুলার বেসিসে হচ্ছে, এবং সেখান থেকে তার দেখা যাচ্ছে যে ইমোশনাল ইম্প্যাক্টগুলো অনেক বেশি মাত্রা হচ্ছে, তো তখন কি আসলে আমরা কিভাবে ট্রিট করি? শুধুমাত্র কি গাইনোকোলজিস্টরাই সেটা ট্রিট করেন কিনা, বা তখন তাকে আসলে কাদের কাছে নিয়ে যাওয়া উচিত, বা ছেলেমেয়েরা যদি ফিল করে যে আমার মার আসলে এখন একজন ডক্টর শরণাপন্ন উচিত, কাদের কাছে আসলে যাওয়া উচিত? হ্যাঁ, এটি তো খুব সুন্দর একটি প্রশ্ন। এবং দেখা গেছে যে আমাদের দেশের নারীরা তো খুব নীরবে নিভৃতে থাকেন, হ্যাঁ, তারপরে কথা বলতে চান না। যখন তিনি বলেন তার মানে অনেকটা বড় পর্যায়ে গিয়ে তিনি বলছেন, হ্যাঁ, সেটা আমাদের বুঝতে হবে। তো গাইনোকোলজিস্টের কাছে তো ইনিশিয়ালি আসবেনই, দেখে নেবেন যে তার অন্য কোনো সমস্যা আছে কিনা, এস্ট্রোজেন হরমোনের জন্য হচ্ছে কিনা, মেনোপজের জন্য হচ্ছে কিনা। তো আমি আগেই বলেছি যে বিষণ্ণতা যদি আমাদের মন খারাপটা অনেক লম্বা সময় ধরে থাকে, আমরা যদি তাকে অ্যাড্রেস না করি, সেটা বিষণ্ণতা বা ডিপ্রেশনে চলে যায়। তো সেই ক্ষেত্রে তখন একজন গাইনোকোলজিস্টের পক্ষে সম্ভব হয় না। এখানে মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ লাগে। দেখা যায় একজন গাইনোকোলজিস্ট, পাশাপাশি একজন সাইকোলজিস্ট, একজন সাইকিয়াট্রিস্ট, তিনজনের সম্মিলিত আমাদের কাজের সম্মিলিত সাহায্যে সে নারীকে কিন্তু সুন্দর জীবনে নিয়ে আসা যায়। আমরা আরেকটু আলোচনা করব, আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, তার ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাভার থেকে শামীম বলছিলাম। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার ওয়াইফের কি বলে যে আমার পরপর দুটো বাচ্চা হয়েছিল 7-8 বছর আগে। তো ঠিক চলছিল, কিন্তু এই জানুয়ারি থেকে ওনার মিল বন্ধ, একবারে বন্ধ। ওনার বয়স 38 বছর। আচ্ছা, ম্যাডামের কি কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, ম্যাডামের কোনো প্রশ্ন আছে? ম্যাডাম বলুন, শুনছি আমরা, বলুন। বলছিলাম যে একদম গাইনি ডাক্তার দেখাইছি, ডক্টর শাকের আক্তার, মুক্তা মেডিকেলে। উনি দুটো ট্যাবলেট দিছে, হলো থাইরিন
25। জি থাইরয়েডের সমস্যা আছে। আর হলো মেনসিল এন জি 13G। জি আর হলো থাইরয়েডের একটু সমস্যা দেখা দিয়েছে, আর কিছু টেস্ট করাইছে। এখন আমার কথা হলো যে এখন পর্যন্ত মানে হলো না, মানে মিনসটা হয় নাই, মানে আমার কোনো পদ্ধতি ব্যবহার করি না। আর হলো ওই শেষ 5টার সময় ওই ডাক্তার লাইগেশন করে দিচ্ছিল, বলছে যে আর পাকা নেওয়া যাবে না, আপনার পরপর 3টা হলো সিজারের বাচ্চা নেওয়া যাবে না, এই জন্য কি বলে যে এটা ইয়া করে দিছিল আর কি, লাইগেশন করে দিছিল। এখন আপনার কাছে পরামর্শ থাকবে। আচ্ছা হ্যাঁ ভাই স্বামী, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। লাইগেশন করেছেন, এটি ভালো, আপনার আর কষ্ট নেই, কোনো জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করার দরকার নেই। আচ্ছা, এখন তার থাইরয়েড ধরা পড়েছে এবং আপনার ডক্টর আপনাকে থাইরক্সিন দিয়েছে, তো এখন তাকে মেনসিলও দিয়েছে। দেখা যায় যে থাইরয়েড হরমোনের অ্যাবনর্মালিটির জন্য মাসিকটা এলোমেলো হয়ে থাকে। তো আপনার ডক্টর যেহেতু অলরেডি তাকে থাইরক্সিন দিয়েছে এবং মেনসিল দিয়েছে, আপনি 15 দিন অপেক্ষা করুন। 15 দিন অপেক্ষা করে দেখুন, মাসিক হয়ে যাবে। এবং মাসিক হলে হয়তো আপনার ডক্টর আপনাকে আরও অন্য ওষুধ দেবেন, কারণ আপনার তো আর পিল খাওয়ার দরকার নেই। তো যদি আপনার থাইরয়েডটি ভালো থাকে, থাইরয়েডের অ্যাক্টিভিটিস, তাহলে আপনার মাসিকটা একদম সুন্দর টাইম টু টাইম হবে। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। যে কথাটা ম্যাডাম বলছিলাম, যে আমরা আলোচনা করছিলাম যে এই যে ইমোশনাল বিষয়গুলোকে আমরা ডিল করার জন্য আসলে কাদের শরণাপন্ন হতে পারি। তো এই জায়গাতে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর এসে আসলে আমরা এখানেও যে ম্যানেজমেন্ট করতে পারি ভালোভাবে এই মুড সুইং এর বিষয়গুলো, সেগুলো নিয়ে একটু জানবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে যে মেনোপজ এবং সেটার সাথে রিলেটেড মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথগুলোকে, প্রবলেমগুলোকে আমরা কীভাবে ম্যানেজ করতে পারি। ম্যাডাম, যাওয়ার আগে প্রশ্নটা ছিল যে মেনোপজ যাদের হয়েছে তাদের ক্ষেত্রে মুড সুইং বা ইমোশনাল যে প্রবলেমগুলো যদি বেশি মাত্রায় থাকে বা বেশি মাত্রায় তাদেরকে ইফেক্ট করে, সেক্ষেত্রে আমরা আসলে ফ্যামিলি মেম্বার বা আমরা নিজেরা কীভাবে আসলে অ্যাড্রেস করতে পারি? এটি তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ মেনোপজের নারীকে ভালো রাখতে হবে, তার মনটিকে সুন্দর রাখতে হবে। তো সেক্ষেত্রে আমি তো বলেছি যে পরিবার থেকে আমাদের হাত বাড়িয়ে দিতে হবে। হাজবেন্ড তাকে বুঝতে হবে যে হ্যাঁ, এই যে তার মন খারাপ হচ্ছে, খিটখিটে মেজাজ হচ্ছে, এটি এখন সাময়িক, হয়তো ঠিক হয়ে যাবে কোনো এক সময়। ছেলেমেয়েরা যারা দূরে আছেন তারা ফোন করে তারা খবর নেবেন। যে পাশে রয়েছেন তিনি হয়তো সময় দিচ্ছেন না, সারাদিন অফিস করে এসে ঘুমিয়ে যাচ্ছেন, মাটি কেমন আছে দেখার সময় হচ্ছে না, তাদের একটু সময় বের করে দিতে হবে। আর তারপরে পরিবারের পাশাপাশি আশেপাশে যারা রয়েছেন, ফ্রেন্ড সার্কেল, তাদেরও খোঁজ খবর নিতে হবে যে তার বান্ধবীটি কেমন আছেন। সরি। তারপরে আমি বলবো যে সরকারের পক্ষ থেকেও এগিয়ে আসতে হবে। যেমন আমরা অনেক দেশে দেখেছি যে মেনোপজে উত্তর নারীদের জন্য একটা হাসপাতালে কর্নার থাকে, ম্যাচিউর উইমেন ক্লিনিক থাকে, সেখানে তারা ডাইরেক্টলি যান, তাদের চেক আপ হয়, তারা আবার চলে আসেন। তারপরে যখন কোনো গাড়িতে যাচ্ছেন বা কোনো ব্যাংকের কর্নারে যাচ্ছেন, তাদের জন্য একটা কর্নার থাকে, সো দ্যাট দে ক্যান গেট দ্য প্রায়োরিটি। তো এটি যদি করা যায় খুবই ভালো। যদিও আমাদের স্বল্প আয়ের দেশ, আমরা আমাদের একটু কষ্ট হলেও আমার মনে হয় মেনোপজ নারীদের জন্য সরকার এটুকু ব্যবস্থা করতে পারেন। আর পরবর্তী যেটা বলবো যে আমাদের নারীকে এগিয়ে আসতে হবে। এই জায়গাটাতে একটু কথা বলছিলাম যে মেনোপজ হলে আমরা ডক্টর শরণাপন্ন হওয়া ছাড়া নিজেদেরকে আসলে মানে ফ্যামিলি বা নিজের বা এক্সটেন্ডেড ফ্যামিলি, তাদের আসলে রোলটা কতটুকু থাকে? হ্যাঁ, তো আমি তো পরিবারের কথা বলেছি, আমি সমাজের কথা বলেছি, আমি সরকারের কথা বলেছি, তারপর মিডিয়ার একটা রোল আছে। যে এই যে আজকে যে প্রোগ্রামটি হচ্ছে, তাতে আমাদের মেনোপজোত্তর নারীরা কিছুটা হলেও লাভবান হবে, কিভাবে চলতে হবে। অ্যান্ড পরিশেষে বলবো যে নারীটিকে এগিয়ে আসতে হবে, কারণ আমাদের জীবন যাত্রায় এতটা দিন, এতটা পথ আমরা পরিক্রম করেছি। আমরা সংসারকে দিয়েছি, সমাজকে দিয়েছি, ছেলেমেয়েদের বড় করেছি, নিজেরাও আমরা কন্ট্রিবিউট করেছি। এখন আমাদের ভালো থাকার সময়, ভালো লাগার সময়, যাতে পরবর্তী জীবনটি সুন্দর হয়। সেই জন্য সেলফ কেয়ার বলে একটা টার্ম আছে, নিজের যত্ন নিজে করা। হ্যাঁ, সবসময় যে আমার হাজব্যান্ড এসে বলবে, আমার ছেলে মেয়ে এসে বলবে বা আমার বান্ধবী বলবে, এমনটি নয়। আমাকে নিজেই এগিয়ে আসতে হবে, বরং আমি নিজে উদ্যোক্ত হয়ে আমার মেডিকেল চেক আপ করাবো। এবং আমাকে ভালো থাকার জন্য প্রতিদিন আমার খাবারের যে নিয়ম সেটি মেনে চলতে হবে। একে বলা হয় যে লাইফস্টাইল পরিবর্তন, যে খাবার এবং
এক্সারসাইজ, এই দুটো আমরা মেনে চলবো। খাবারটি আগে যেমন আমরা অনেক ভাত খেতাম, অনেক বেশি ভর্তা ভাজি ডাল ইত্যাদি খেতাম, মেনোপজুক্ত নারীদের কিন্তু খাবার কমিয়ে দিতে হবে, কেন তাদের কার্যক্রমটা কমে যায়, তাদের মেটাবলিজম কমে যায়। সুতরাং খাবারে এখানে আমিষ জাতীয় খাবার কমিয়ে অল্পটুকু ভাত খেয়ে বেশি ভেজিটেবল, বেশি শাকসবজি খেতে হবে, ফল খেতে হবে। তো আমি ছোট্ট করে যদি বলি দর্শকদের জন্য যে একটা প্লেটে 4 ভাগের 1 ভাগ হবে ভাত অথবা রুটি, আর 2 ভাগ হবে ভেজিটেবল, আর 1 ভাগে মাছ মাংস। মাছ মাংস তো বেশি করে আমাদের খাওয়ার প্রয়োজন নেই, যেটুকু 1 টুকরো হলো 2 টুকরো হলো এটাই এনাফ। একটা ডিম খেলে ভালো, 1 গ্লাস দুধ খাওয়াটা খুব প্রয়োজন। আর দুধের পাশাপাশি যদি আমরা টক দই খেতে পারি সেটি কিন্তু আমাদের অনেক সাহায্য করবে। তারপরে আমাদের লোকাল যে ফ্রুটস বা আমাদের দেশীয় যে ফলগুলো রয়েছে ট্রিমেন্ডাস গুণাগুণ রয়েছে, যেমন আমরা বড়ই আছে না, আমাদের বড়ই আছে, আমরা আছে, জাম্বুরা আছে, তরমুজ আছে, কত ধরনের ফল রয়েছে, সেগুলো খেলে কিন্তু অনেক, যে আমাদের একদম অ্যাপেল আঙুর খেতে হবে নট নেসেসারি। সুতরাং খাবারের মধ্যে আমরা যদি আমাদের দেশীয় ফলজ ঢুকাই আমাদের অনেক লাভ আছে। তারপরে আমরা এই খাবারটি মাছ খেলেও ভালো, সপ্তাহে 3 দিন মাংস খেলেও চলবে, তবে ডিমটি যদি প্রতিদিন খাওয়ানো যায় সেটি খুবই ভালো। 1 গ্লাস দুধ প্রতিদিন খাওয়ানো যায়। ছোট মাছ খেতে হবে, তাতে ক্যালসিয়াম বৃদ্ধি করবে। এটির পাশাপাশি আমরা দেখেছি একটু সাপ্লিমেন্ট নিতে হয়, সেটি ক্যালসিয়াম হতে পারে, ভিটামিন ডি হতে পারে, এটি ডক্টর প্রেসক্রাইব করবেন। আর চলাচল করতে হবে, কেননা যত বয়স বাড়বে আমাদের জয়েন্টগুলোর ক্ষয় হতে থাকবে, হাড়ের ক্ষয় হতে থাকবে। এক্সারসাইজ আসলে খুবই গুরুত্বপূর্ণ। একেবারে দেখা গেছে যে আমরা যদি বসে থাকি, সিডেন্টারি লাইফস্টাইল করি, তাহলে আমাদের হাড় আপনা আপনি ক্ষয়ে যাবে। আর মেনোপজ হয়ে গেলে দেখা যায় যে আমাদের হাড়ের ঘনত্ব কমতে থাকে, একটা সময় আসে হাড় ভেঙে যায় ভঙ্গুর হয়ে, ফ্র্যাকচার। এবং হাড় ভেঙে যাওয়ার কষ্ট যে কি নিদারুণ যাদের হয়েছে তারা বোঝেন। দিনের পর দিন বিছানায় শুয়ে থাকতে হয়, 3 বছর 1 বছর 2 বছর, এবং তারা মৃত্যুবরণ করেন খুবই আর্লি। সুতরাং সেটি যেন না হয়, সেই যেন বেডরিডেন না হয়ে যায় আমরা, তার জন্য আমাদেরকে চলাচল রাখতে হবে, প্রতিদিন এক্সারসাইজ করতে হবে। আগে হয়তো আমরা করিনি, কখনো সময়ও পাইনি। এখন সেলফ কেয়ারের একটা পার্ট হচ্ছে খাদ্যাভ্যাস পরিবর্তন এবং পাশাপাশি ব্যায়াম করা। ব্যায়ামটি যে খুব কঠিনভাবে করতে হবে নট নেসেসারি, হয়তো আমরা 30 মিনিট একদিনে হাঁটবো, আধা ঘন্টা হাঁটলেও কিন্তু যথেষ্ট। সুন্দর করে হাঁটলাম, আর যাদের হাত পা ভালো আছে, জয়েন্টের ব্যথা নেই, তারা একটু জোরে জোরে হাঁটলাম, একটু হাঁপিয়ে যাওয়ার মতো হাঁটা। বাড়ির সকল কাজকর্মগুলো, ভারী কাজ না, সব কাজগুলো করলাম, আলসেমি হয়ে বসে থাকলাম না। অফিসে গেলাম, অফিস যদি আমার রিটায়ারমেন্ট হয়ে যায় সেটা আমি বাগানের কাজে লাগাতে পারি, আমি পুকুরের কাজে লাগাতে পারি, আমি হয়তো স্টুডেন্টসদের কিছু গান শেখাতে পারি, কোরআন পড়াতে পারি, তাদের সাথে গল্প করতে পারি, একটু হেঁটে ফ্রেন্ডদের সাথে একসাথে সকালবেলা মর্নিং ওয়াক করতে পারি। এই যে চলাচল, এই চলাচলটি কিন্তু হাড় ক্ষয় প্রতিরোধ করে, এবং হাড় ক্ষয়ের প্রতিরোধের সবচেয়ে মেইন যেটি যেন ফ্র্যাকচার বা ভেঙে না যায়। সূর্য রশ্মি কিন্তু একটা ব্যাপার রয়েছে, আমরা অনেকেই জানি না। এই সকাল 9টা-10টার পর থেকে 2-3টার মধ্যে যে সূর্য রশ্মিটা পাওয়া যায় সেটি কিন্তু খুবই প্রয়োজনীয়, এবং আমাদের মহিলারা কিন্তু সেটি নিতে পারেন। 10-15 মিনিট নিলেন, আধা ঘন্টা নিলেন, এনাফ। সুতরাং খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, ড্রিঙ্কস খাবার, কোক, পেপসি এগুলো খাবার বাদ দিতে হবে, আমাদের দেশীয় খাবারগুলো খেতে হবে, যেমন আমরা প্রান্তিক সেই আগের অ্যানশিয়েন্ট জগতে ফিরে যেতে হবে। মাছ মাংস ফল সালাদ ভাত এগুলো খেতে হবে অল্প পরিমাণে, মিষ্টি চিনি না খাওয়াই ভালো। আর ডায়াবেটিস হলে তো কথাই নেই, হ্যাঁ, সেই জন্য আমরা মিষ্টি চিনি খাবো না, অল্প। পার্টিতে গেলাম, একটু বিয়েতে গেলাম, সেটির ব্যাপারটি আলাদা। প্রতিদিন হাঁটাহাঁটি করলাম এবং বোন টক্সিক খাবারগুলো দূর করলাম। তারপরে যেটি ইম্পর্টেন্ট, আমাদের দেশে পেঁপেটা কিন্তু খুব ভালো, তাই না? এটা বলা যায় এটা ব্রেন স্টিমুলেট করে, ভুলে যাওয়া থেকে বাদ দেয়। এই চর্চাগুলো রাখলাম। তারপরে যে প্রকৃতির কাছে যাওয়া, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হয়তো কখনো সমুদ্রের কাছে যাওয়া, কখনো পাহাড়ের কাছে যাওয়া, কখনো ফুলের নিজের পক্ষে ফুলের বাগানে যে কিছু বসে থাকা। হ্যাঁ, প্রকৃতির সাথে এই যে আমাদের আত্মার মিলন ঘটে, এটা শুধু মানসিক না, বডি মাইন্ড অ্যান্ড সোল সবকে উজ্জীবিত করে, ব্রেনকে উজ্জীবিত করে, এবং ডিমেনশিয়া নামক যে ডিজিজটি রয়েছে সেটিকে প্রতিহত করে। সুতরাং একটি নারীকে এটিও মনে রাখতে হবে। এখন কে নিয়ে যাবে, কখন নিয়ে যাবে, তার জন্য দরকার নিয়ে বসে থাকার। এখন একা একা একটু হেঁটে আসা, একটা পুকুর পাড়েই বসতে পারি, আমরা একটু বাগানে গিয়ে বসতে পারি, কত গাছপালা রয়েছে, তাদের সাথে কথা বলা। এটি যে কথা বলতে হবে তা না, হুইসপার অফ হার্ট, প্রকৃতির সাথে নিজের আত্মার বন্ধন, এটি কিন্তু খুব সুন্দর। আকাশে দেখা, বাতাসে বসা, একটু নিঃশ্বাস ভরে অক্সিজেন নেওয়া, তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারপর বাড়িতে এসে
তার যেটি ভালো লাগে। অনেকে হয়তো গান শুনতে পছন্দ করেন, শুনুন গান, অসুবিধা কি, বয়স হয়েছে, তিনি নিজেও গাইতে পারেন। অনেকে হয়তো প্লে করেন, হয়তো কেউ গিটার বাজান, কেউ হারমোনিয়াম বাজান, করুক না তিনি, সেটিকে আবার নতুন করে চর্চা করুক। হয়তো জীবনের কর্মক্লান্তি তিনি ভুলেই গেছেন, সেটিকে আবার পুনরুদ্ধার করলেন। কেউ গল্পের বই পড়েন, পড়ুক, কেউ কবিতা পড়েন, পড়ুক, কেউ কোরআন শরীফ পড়েন, এবং সেটি তার খুব ভালো লাগে, সেটিই করুন। কেউ হয়তো সেই কোরআন শরীফ নিয়ে গল্প করতে পছন্দ করেন, সবাইকে ডেকে সেটি প্রচারণা করেন, সেটিই করুন, তার যেটি ভালো লাগে। আরও ব্যাপার আছে যে তার ফ্রেন্ড সার্কেল, হয়তো তাদের সাথে যোগাযোগই নেই, সে স্কুল ফ্রেন্ড হারিয়ে গেছে, কলেজের ফ্রেন্ড, বান্ধবীরা, তাদের সাথে যোগাযোগ করে অ্যাটলিস্ট ফোনে কথা বলা, তারপর মাসে একবার একসাথে গেট টুগেদার করে আবার ছোটোবেলায় ফিরে যাওয়া, এগুলোতে দেখা গেছে সমীক্ষায় যেগুলো একটি নারীকে কিন্তু অনেক বুস্ট আপ করে, তার জীবনযাত্রা মানটি উন্নয়ন করে, এর ভেতর দিয়ে সেলফ কেয়ার বেরিয়ে আসে। আর লাস্টলি যেটি বলি আমরা, যে কষ্ট দুঃখ থাকবেই জীবনে, এটি হচ্ছে পরিহার্য পার্ট। এই কষ্ট দুঃখকে ছাপিয়ে নিজের ভালো লাগাকে প্রাধান্য না দিয়ে, নিজের ভালো লাগাকে প্রাধান্য না দিয়ে অন্যের মুখে হাসি ফোটানোর ভেতরে অনেক জীবনের সার্থকতা রয়েছে। এবং আমি একটি নারীকে গল্প করতে শুনেছি টেলিভিশনে, তিনি বলেছেন যে আমার সামান্য টাকা আছে, খুবই অল্প আমার ব্যাংকে টাকা, আমার হাজবেন্ড মারা গেছেন, আমি সেই টাকা থেকে মাসে 20 টাকা দিয়ে আমার সিকিউরিটি গার্ডকে একটু খাবারের একটা প্যাকেট দিই। তিনি যখন হাসে, সেটি যে আমাকে কি নিদারুণ ভালো লাগার যোগায় আমি চিন্তা করতে পারি না। সামান্য একটা জিনিস, আমি যেন এটাও শিখলাম। তো জীবনে চলার পথে মানুষকে দেওয়ার এবং তার ভেতর থেকে একটা হাসি বের করে আনার যে প্রক্রিয়া, এটা অনেক কিছু। এবং আমি মনে করি যে এই যে মেনোপজ পরবর্তীতে যে আমাদের যে মুড সুইং বা এই ধরনের প্রবলেমগুলো হয়, এই জায়গাগুলোতে কিন্তু আমরা এই ধরনের কাজগুলো ছোট ছোট আকারে এনে মেন্টাল এবং ফিজিক্যালটাকে কিন্তু আরো অনেক বেশি স্ট্রংগেস্ট করতে পারি আমরা। যেহেতু ম্যাডাম আজকে আমাদের প্রোগ্রামের একদমই দ্বার প্রান্তে চলে এসেছে, আমি একটু রিকোয়েস্ট করব যে এই যে আমাদের আজকের বিষয়টি ছিল, সেটা নিয়ে যদি সার্বিক কোনো পরামর্শ থাকে দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, খুব সুন্দর। আমি তো অবশ্যই মেডিনোভাকে ধন্যবাদ দেবো, বাংলা ভিশনকে ধন্যবাদ দেবো এবং এত সুন্দর সঞ্চালনার জন্য, এবং দর্শক যারা রয়েছেন কলাকুশলী সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর দর্শকদের বলবো যে মেনোপজ আসবেই জীবনে, এটিকে আমাদের বরণ করে নিতে হবে, এটির জন্য প্রস্তুতি নিতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। এবং এটি বলবো যে আপনি মেনোপজ আসবে বলে ভয়ে কুঁকড়ে গেলে হবে না, এটা তো আসবেই, সকলেরই হচ্ছে, আমাদেরও হবে। কিন্তু মেনোপজের তো জীবনটিকে ভালো রাখবার জন্য আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে হবে, আমরা যেগুলো আলোচনা করেছি, এক্সারসাইজ করতে হবে, সকলের সাথে মিলেমিশে একসাথে পথ চলতে হবে, এবং নিজের ভালো লাগাকে প্রাধান্য না দিয়ে আমি কি পাবো অ্যাকসেপ্টেশনটা না করে, বরং আমি কতটুকু দিতে পারবো সমাজকে, আমার যেটুকু আছে সেখান থেকে সামান্য সামান্য করে যদি আমি সোশ্যাল ওয়ার্ক করি, সোশ্যাল এনগেজমেন্ট করি, গরিবদের জন্য একটু হাত বাড়িয়ে দিই, তাতে দেখা যায় মনটা খুব ভালো থাকে এবং বিষণ্ণতাগুলো চলে যায়। তাহলে সবাই আমরা একসাথে পথ চলি, সবাই ভালো থাকি, এই প্রত্যাশা। ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে স্টুডিওতে এসে জয়েন করার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ সকলকে। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছিলাম, যে মেনোপজ হলে আমাদের আসলে কী ধরনের ফিজিক্যাল প্রবলেমগুলো হয়, সেটাকে আমরা কীভাবে সুন্দর করে ম্যানেজ করতে পারি, এবং সেই সাথে মেন্টাল যে স্ট্রাগলগুলো আমরা ফেস করি, সেটাকে আসলে আমরা কীভাবে ছোট ছোট বিভিন্ন ধরনের কাজকর্মের মাধ্যমে সেটাকে ডিল করতে পারি, এবং অতিরিক্ত বেশি অসুবিধা হলে সেটা আমরা ডক্টরের শরণাপন্ন হবো, অবশ্যই সেটারও একটা ম্যানেজমেন্ট আছে। আশা করি দর্শক যারা আপনারা দেখেছেন আমাদের সাথে অনেক কিছু জানতে পেরে উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।